প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম রক্তরাঙা টেইল। এখন শুরু করছি ষষ্ঠ অংশ। শুনেছি জেরি স্বীকার করলো। ভাবিনি কিড এতটা ফাস্ট। তবে কাজের চেয়ে লংয়ের মুখটা একটু বেশি চলতো। জনি হিউবার্টের ঠোঁট দুটো পরস্পরের উপর চেপে বসে শুরু হলো। তার নিজেরও একই ধারণা, কিন্তু অন্যের মুখ থেকে কথাটা শুনতে খারাপ লাগে। আমি তোমাকে 200 দেব, ঠান্ডাভাবেই বলল জনি, এবং লেকার ড্যাশার বা কেসির জন্যে একটা বোনাস। কফির কাপে চুমুক দিল জেরি। ওর চোখ সতর্ক, ঠান্ডা এবং সন্তুষ্ট। ডাকির কি হবে? সে শক্ত লোক। ওর কথা আমি বিচার করেছি। 100 বোনাস রোজগার সেও একই হারে পাবে। মাথা ঝাঁকালো জেরি। আগামীকালই আমরা রওনা হব। রান্নাঘরে নীরবে দ্রুত কাজ করছে মলি। ওর মাথাটাও স্বকীয়ভাবে কাজ করে চলেছে। তাহলে গুজবগুলো সত্যি। একটা রেঞ্জ ওয়্যার লাগতে যাচ্ছে। হিউবার্ট, রাসলার্স আর অ্যাডামসের বিরুদ্ধে রকিংকে একা। ওদের মানুষও অনেক কম। বুড়ো কেছি মারা যাওয়ার পর থেকেই নেকড়েরা এগিয়ে আসছে। ছিঁড়ে খুঁড়ে রকিংকে ধ্বংস করে দিতে চাইছে ওরা। রনি ড্যাশারের কথা মনে পড়তেই সে ভাবল, ওরা হয়তো বিফলও হতে পারে। শর্টি মাইন্ড ওখানে আছে জেনে কিছুটা স্বস্তি পাচ্ছে। শর্টি শীঘ্রই ওর সাথে দেখা করতে আসবে। ওই ছেলেটার মাধ্যমে হিউবার্ট আর জেরির চুক্তি সম্পর্কে রনির কাছে খবর পৌঁছানো যাবে। হঠাৎ আর একজনের কথা তার মনে পড়ল। লোকটা ভালো। ওই লোকের সম্পর্কে মলির নিজস্ব কিছু প্ল্যান আছে। আইন শৃঙ্খলাহীন অবস্থার সুযোগ নিয়ে যারা লাভ করতে চায় তারা সবাই একজোট হতে শুরু করেছে। ওদের ভয় রনি ড্যাশারের নেতৃত্বে রকিংকে হয়তো আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। এবং আগে ওরা যেমন শক্ত হাতে আইন বজায় রেখে অপরাধীর শাস্তি দিয়েছে, সেই অবস্থাও আবার ফিরে আসতে পারে। বিল ওয়াটসন তার সেলুনের নিজস্ব প্ল্যান আঁটছে। অ্যাডামও তার সেলুনে বসে কিছু গভীর চিন্তা ভাবনা করছে। তার বিশ্বাস, ড্যাশার যেটা শুরু করেছে সেটা সে শেষ করার আপ্রাণ চেষ্টা করবে, এবং সেও নিশ্চিত করবে রনি যেন এটা শেষ করতে না পারে। জেরি সমার্স শহরেই আলস্যে সময় কাটাচ্ছে। ওর মুখে চট করেই হাসি ফোটে, কিন্তু চোখে তার কোনো ছাপ পড়ে না। সবার আলোচনা শুনে খবর সংগ্রহ করছে সে। হিউবার্টের প্রস্তাব গ্রহণ করার পেছনে ওর নিজস্ব কিছু মতলব আছে। এই দুই দলের খুনাখুনিতে সে বেশ কিছু মুনাফা লুটে নিতে পারবে। জনি একাই কর্ন প্যাচে হাজির হলো। বিল ওয়াটসনের সাথে অনেকক্ষণ গোপনে আলাপ হলো ওর। সে যখন কর্ন প্যাচ ছাড়ল তখন ওর সাথে এলো আরও 3জন, ড্রিনান, হ্যানকিন্স আর ট্রয়। প্রত্যেকেই সশস্ত্র এবং প্রস্তুত। জনি হিউবার্ট ওই পরিবারের সব থেকে স্থির মস্তিষ্কের প্ল্যানার। ঝুঁকির মধ্যে সে যেতে রাজি নয়, 50-50 চান্সেও নয়। সে সিদ্ধান্ত নিয়েছে দ্রুত কাজ শেষ করতে হবে। লং মারা যাওয়ার 4র্থ দিন ফিনলে হার্ট মলি ব্রাউনের রেস্টুরেন্টে ঢুকলো। কিছুক্ষণ আগেই একটা শিপ ক্যাম্পে সে পেট ভরে খেয়ে এসেছে, কিন্তু ইদানিং সে লক্ষ্য করছে পেট যতই ভরা থাকুক, মলির রেস্টুরেন্টে না এলে ওর যেন ঠিক পেট ভরে না, মনও না। ফিনলে যখন এলো মলির রেস্টুরেন্টটা তখন একেবারে খালি। কফির কাপটা প্রায় শেষ করে মেয়েটার দিকে চোখ তুলে তাকালো সে। মলি, তুমি তুমি একটা জুয়েল। তোমাকে যে পাবে সে সত্যি ভাগ্যবান পুরুষ। কথাটা শুনে সে কেবল হাসল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হলো। লং হিউবার্ট কিড লেকারের মোকাবেলা করে মারা পড়েছে। এখন মনে হচ্ছে পুরো
কাউন্টিটাই ওদের বিরুদ্ধে চলে গেছে। খবরটা শুনে একটু চিন্তা করলো ফিনলে। রনি ড্যাশার ওর ভাইকে বাঁচাতে চেয়েছিল। ডক্টর হ্যাডলের কাছ থেকেও সে একই খবর পেয়েছে। যদি সন্দেহ ওর মনে থেকেও থাকে, এতে তার সন্দেহ দূর হয়ে গেছে। ডক্টর হ্যাডলে ওর কাছে মিথ্যে কথা বলবে না। ড্যাশার একজন সত্যিকার পুরুষ, মন্তব্য করল সে। হ্যাঁ, সে সত্যিই ভালো, মলি বলল। কেসি আর শর্টিও তাই। শর্টি তোমার খুব প্রিয়, তাই না? ওই সম্পর্কে তুমি অনেক ভাবো। ক্ষণিকের জন্যে ওদের চোখ মিলল। আমি তা করি, খাঁটি শোনা সে। সত্যিই আমি ওর জন্যে অনেক ভাবি। জীবনে এই প্রথম ঈর্ষা যে কি তা বুঝলো ফিনলে। শর্টি মাইক এখানে প্রচুর সময় কাটায়। মাতাল হলেও সে এখানেই আসে এবং মলি সব সময়েই ওর যত্ন নেয়। এই সম্পর্কে কিছু রটনা সে শুনেছে, কিন্তু ওসবে কান দেয়নি। তবু মনটা কেন ব্যথা পায়। দ্বিতীয় কাপ কফি খাওয়ার মাঝে জেরি সমার্স ভেতরে ঢুকলো। অল্পক্ষণের জন্যে ওদের চোখাচোখি হলো। দুজনের দেহেই কেমন যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল, তবে দুজনের দুই কারণে। তুমি হার্ট, তাই না? জিজ্ঞেস করলো জেরি। মুখ তুলে তাকিয়ে ছোট্ট একটা নট করে সম্মতি জানালো সে। শুনলাম তুমি তোমার ভাইয়ের খুনিকে খুঁজছো। গুড লাক। ধন্যবাদ। আমি ওকে বের করব। হয়তো এতে অনেক সময় লাগতে পারে। হার্ট কাঁধ উচালো। মনে হয় আমার জীবনের এখনো 30-40 বছর বাকি আছে। আমার বিশ্বাস এটা যথেষ্ট সময়। লোকটাকে আবার নতুন চোখে বিচার করে দেখলো জেরি। না, সে বড়াই করছে না। সে যতদিন বেঁচে থাকবে ততদিনই খুঁজবে, সন্দেহ নেই। একটু অস্বস্তি অনুভব করছে জেরি। ড্যাশারের সাথে কথা বলেছো? একটু অপেক্ষা করলো জেরি। তোমার জানা উচিত ওই জেমসকে শেষ জীবিত দেখেছে। জেমস হয়তো ওকে কিছু বলেছে যেটা সে প্রকাশ করছে না। হতে পারে। সে তোমাকে নতুন কিছু বলেছে? হঠাৎ কেন যেন সতর্ক হলো হার্ট। ঠান্ডা মাথায় সে পরিস্থিতিটা বিচার করে দেখা শুরু করলো। জেরি কি নিজেও এই ঘটনার সাথে জড়িত? লোকটা খুনি এবং সন্দেহ নেই লোকটা তার কার্যকলাপের অনেক কিছুই গোপন রাখে। নতুন তেমন কিছুই না। প্লেট থেকে ডোনাটটা তুলে নিল হার্ট। মনে হচ্ছে এখন চারদিক থেকে ওকে অনেক ঝামেলা পোহাতে হবে। জেরির ঠোঁট বাঁকা হলো। সে বেঁচে থাকতেই ওর সাথে তোমার আরেকবার কথা বলা ভালো। সে হয়তো সহজে মরবে না। এই লড়াইয়ে সে জিততেও পারে। ধরো সে তার পুরানো বার 20 দলকে ডাকলো, তখন? মনের ভিতরে প্রচণ্ড একটা ঝাঁকি খেল জেরি। এই সম্ভাবনার কথা তার একবারও মনে আসেনি। জনি হিউবার্ট যখন ওর সাথে যোগ দিয়ে ড্যাশারকে হত্যা করার প্রস্তাব নিয়ে এসেছিল, তখন সে অত্যন্ত খুশি হয়েছিল। নিশ্চিত ছিল রকিংকে কিছুতেই জিততে পারবে না। নিজের প্ল্যানের সাফল্য সম্পর্কে সে নিশ্চিত ছিল। লড়াইয়ে দুই পক্ষই দুর্বল হবে। বার 20-র কঠিন লোকগুলোর দুঃসাহসিক অনেক কর্মকাণ্ডের কথাই সে কার্পের মুখে শুনেছে। ওসব বার 20 কিছুই না। টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল জেরি। এই লড়াইটা স্থানীয় এবং আমার মনে হয় বাইরের কোনো সাহায্য পৌঁছার বহু আগেই এটা শেষ হয়ে যাবে। হয়তো, কিন্তু ড্যাশার জানে সে কি করছে। লোকটা যে কঠিন আর অভিজ্ঞ তাতে সন্দেহ নেই। শুনলাম টেসার নামের এক আউটলকে সে পাহাড়ের ভেতর তাদের হাইডআউটে ঢুকে মেরে এসেছে। যে এস্টেট ডাকাতের দলটা আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, লোকটা তাদেরই একজন ছিল। স্থির দাঁড়িয়ে রইল সমার্স। টেসার মারা পড়েছে এটা সে জানে। ড্যাশারি যে ওকে মেরেছে এটাও তার অজানা নয়। কিন্তু ওরা কিভাবে জানলো টেসার এস্টেট ডাকাত দলের একজন? ঝট করে ঘুরে এসে দরজা ঠেলে বেরিয়ে পড়ল।
রাস্তা পেরিয়ে নিজের কামরায় ফিরে চমৎকার বাটের উইনচেস্টার রাইফেলটা নামালো। মনে হচ্ছে এবার আমার খেলায় নামার সময় এসেছে, নিজের মনেই বিড়বিড় করে বলল জেরি। এরপর ড্যাশার যে কি খুঁড়িয়ে বের করে ফেলবে কিছুই বলা যায় না। বেরিয়ে আস্তে করে দরজাটা বন্ধ করলো সে। 9 কাজের সময়ে জনি হিউবার্ট ঠান্ডা মাথায় অত্যন্ত সাবধানে প্ল্যান করে। কাজের লোকগুলো রেঞ্জে গেলে রকিংকে ডান্স আক্রমণ করে দখল করার চেষ্টা করা যেতে পারে, কিন্তু মাত্র দুজন ওখানে থাকলেই এমন আক্রমণকে খুব ক্ষতিকর করে তুলতে পারে। তাছাড়া লিসা আর শেলি ওখানে থাকে। কোনো ভদ্রমহিলার জীবন বিপন্ন হয় এমন কিছু শুধু পশ্চিমেই নয়, সেভেন পাইন্সের লোকজনও সহ্য করবে না। ওর যুদ্ধ কৌশল হবে কাউহ্যান্ডরা রেঞ্জে কাজে বেরোলে ওদের একজন দুজন করে শেষ করা। তার পরিকল্পনায় কোনো ফাঁক নেই। একদল কঠিন রাইডার তার সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। সে জানে কোথায় কোথায় রকিংকের রাইডাররা থাকবে। কিছু তাজা ঘোড়া সে বিশেষ বিশেষ এলাকায় লুকিয়ে রেখেছে। তাতে তার কঠিন আরোহীরা দ্রুত রাইড করে ওদের সবাইকে শেষ করতে পারবে। এতে একদিনেই লড়াই শেষ হবে। কিন্তু সে যে আর একজনের প্ল্যান অনুযায়ী কাজ করছে এটা সে বুঝল না। রজারের সাথে রাইড করছিল হেনরি। স্মোক সিগন্যাল দেখতে পেল ওরা। বিশাল লোকটা জানে ওই সংকেতের প্রকৃত অর্থ। ওকে ওখানে থাকতে বলা হচ্ছে। কনপ্যাসে এই মুহূর্তে যাওয়ার কোনো বাসনা নেই ওর। কি করবে বুঝে পাচ্ছে না সে। শেষে সিদ্ধান্ত নিয়ে বলল, আমি ওখানে যাচ্ছি রজার। ওরা যা চায় তা আমাকে করতে হবে, কিন্তু রনিকে সাহায্য করবে এমন কিছু তথ্য হয়তো আমি সংগ্রহ করতে পারবো। ওদের থেকে তোমার দূরে থাকাই ভালো। রজার ওকে সাবধান করলো। ওই বিল ওয়াটসন লোকটা যে শয়তানের হাড্ডি তা তুমি ভালো করেই জানো। আমি যে দল বদল করেছি এটা সে আজই করতে পারবে না, জোর দিয়ে বলল হেনরি। এই সব কিছুর পেছনে আর কেউ আছে। লোকটা কে জানতে পারলে ভালো হতো। ওয়াটসন তারই নির্দেশে কাজ করে। আমার বিশ্বাস স্টেজ ডাকাতির পিছনেও ওই একই লোকের হাত আছে। সিগারেট মোড়ানোর পর জিভ দিয়ে কাগজের আঠাটা ভিজিয়ে পুরো রেঞ্জটার উপর রজার একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। হতে পারে, বলল সে, কিন্তু আমি বলবো ওই সাপের গর্ত থেকে তোমার দূরে থাকাই ভালো। হেনরি ঘোড়ার পিঠে কনপ্যাসের সেলুনে পৌঁছলো। এলাকাটা নীরব, সেলুনটাও খালি। বারের দিকে এগিয়ে গেল সে। ওর দিকে চেয়ে নট করল বিল। চারদিক একেবারে চুপচাপ দেখাচ্ছে। প্রশ্ন করল হেনরি, লোকজন সব কোথায়? সব ফিরিয়ে এসে, জবাব দিল বিল। এরকম একটা সুযোগের অপেক্ষাতেই আমরা ছিলাম। রকিংকে আর 3H-এর লড়াইয়ে রকিংকে ভেঙে চুরমার হয়ে যাবে, তখন আমরা সহজেই ওদের গরুগুলো সব লুটে নিতে পারবো। 3H হয়তো নাও জিততে পারে। পাগল হয়েছ? হিউবার্টের নিজের লোক তো আছেই, সাথে আছে জেরি সমার্স, ডাকি, ডিনান, হ্যানকিন্স, টয় আর আরও 6 জন লোক। ওরা একদিনেই সব শেষ করে ফেলবে। ফিরে লড়ার মতো একজনকেও জ্যান্ত রাখা হবে না। এর ভিতর আমার কাজটা কি হবে? দরজা ঠেলে জনি হিউবার্ট ভিতরে ঢুকলো। একটু আড়ষ্ট হলো হেনরি। বুঝতে পারছে এই সবই আগে থেকে প্ল্যান করা। তুমি ড্যাশারকে আমাদের কাছে পোকার গ্যাপে নিয়ে আসবে। কথাটা জনি হিউবার্ট বলল। হেনরি জনির দিকে তাকালো। এই প্রথমবারের মতো ওদের গোলামিতে তার মন বিষিয়ে উঠেছে। সব কিছুরই একটা সীমা আছে। কিছু রাসলিং করেছে সে, কিছু লোককে হাইজ্যাক করে টাকাও লুট করেছে, কিন্তু সে কখনো একটা সৎ আর নির্ভীক লোককে মৃত্যুর ফাঁদে টেনে নিয়ে যায়নি। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি ওকে গ্রাস করলো। মনে হচ্ছে দিন ফুরিয়েছে, এটাই তার জীবনের শেষ দিন।
অবাস্তব হলেও অনুভূতিটাকে সে মন থেকে ঝেড়ে ফেলতে পারছে না। সিগারেটটা ছুঁড়ে ফেলে আর একটা রোল করলো। ড্যাশার, বলল সে। লোকটা নিজের ইচ্ছে অনুযায়ী চলে, ওকে আমি বা আর কেউ লিড করতে পারবে না। চেষ্টা করো, দীর্ঘস্বরে বলল ওয়াটসন। ওকে কেবল একবার পোকার গ্যাপে নিয়ে এসো, বাকিটা আমরা সামলাবো। কোনো সম্ভাবনা নেই, ধীরে সোজা হয়ে দাঁড়ালো হেনরি। ওর ভারী মোটাসোটা আঙুলের হাত দুটো বারের উপর। শক্ত লোকটার চেহারা এখন আরো কঠিন হয়েছে। ও এত বোকা নয়। ওর চোখ এবার ওয়াটসনের দিকে ঘুরল। লোকটা পোকার খেলায় তোমাকে হারিয়েছে, যেটা কেউ কোনোদিন পারেনি। দুবার সে হিউবার্টদের মোকাবেলায় ওদের মুখোমুখি দাঁড়িয়েছে, অথচ দুবারই ওরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। বিশ্বাস করো, সে এবারও তাই করবে। চাইলেও আমি ওকে ফাঁদে ফেলতে পারবো না, এবং আমি সেটা চাইও না। ওদের মুখের ওপর কথাগুলো বলে দিতে পেরে ওর মন তৃপ্তি আর প্রশান্তিতে ভরে উঠল। দেখলো হিউবার্টের চেহারা রাগে লাল হয়ে উঠেছে। ওয়াটসনের মুখটা মনে হচ্ছে পাথরে খোদাই করা। বোকামি করছো তোমরা। হেনরির স্বরটা এখন কর্কশ। তোমাদের জেতার কোনো সম্ভাবনাই নেই। তোমরা যার বিরুদ্ধে লড়তে যাচ্ছ সে বুড়ো কেসির থেকে অনেক কঠিন আর স্মার্ট। ওর কথার শেষে কামরায় নীরবতা বিরাজ করছে। বাইরে একটা সিকাডা পাখি গ্রিজ উড বনে ডাকছে। একটা বুবোট ব্লুপটোল মাছি ভিতরে ঢোকার জন্যে ময়লা জানালাটার কাছে বেথার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিগারেটটা দাঁতের ফাঁকে কামড়ে ধরে জনি বলল, তুমি বলেছিলে এই লোকটাকে বিশ্বাস করা যায়, কিন্তু মনে হচ্ছে ও ড্যাশারের দলে যোগ দিয়েছে। কথাই তাই মনে হচ্ছে, স্বীকার করলো বিল। বলো হেনরি, এখন তুমি কোন দলে? জীবনে অনেক লোকের অনেক আদেশই হেনরিকে পালন করতে হয়েছে, কিন্তু কিছু ভালো কিছু খারাপ। হঠাৎ সে উপলব্ধি করলো নিকৃষ্ট হয়েই তার সারাটা জীবন কেটেছে। তৃতীয় শ্রেণীর জানো জানে কথা বলে সে এর থেকে বেরোতে পারবে। মাপ চেয়ে ওদের প্ল্যানে সম্মতি জানিয়ে এখান থেকে বেরিয়ে খবরটা সে রনির কাছে পৌঁছে দিতে পারবে, কিংবা ওদের দুজনের মোকাবেলা এখনই এখানে করতে পারে। এই দুটো লোক যদি মরে, হয়তো লড়াইয়ের এখানে ইতি ঘটবে। যদি শেষ নাও হয়, তবে চাপ কিছুটা যে কমবে তাতে সন্দেহ নেই। ক্ষতি কি? মুখ তুলে চাইল সে। হেনরি প্রায় ওয়াটসনের মতোই বিশাল। শেভ করেনি, পোশাকও অগোছাল, তবু ওই মুহূর্তে সে ভালো বোধ করছে। এত ভালো সে আগে কখনো বোধ করেনি। আমি ফাইটে ড্যাশারের পাশেই দাঁড়াবো। হেনরির স্বরটা শান্ত। আমি রকিং কে এর লোক। কোনোদিন এমন একটা লোকের সাথে রাইড করার সুযোগ আমি পাইনি। এখন দেখছি এটা আমার ভালোই লাগছে, খুব ভালো। তুমি সবসময় কিং র্যাট ছিলে বিল, আর এই জনি হচ্ছে 2 পয়সার মানুষ। সে তার নিজের লড়াইয়ের জন্যে লোক ভাড়া করে। আমার মনে হয় না তোমাদের কারো মধ্যে একটু মনুষ্যত্ব আছে। হেনরি ধারণা করেছিল এই কথার পর ওরা পিস্তল ড্র করবে, কিন্তু ওরা কিছুই করলো না। একটু রাগ, তাও না। পুরো 1 মিনিট ওরা চুপচাপ বসে রইল। তারপর হিউবার্ট উঠে দাঁড়ালো। বোঝা যাচ্ছে আমাদের প্রশ্নের একটা জবাব পাওয়া গেল, বলল সে। তুমি কিভাবে এর নিষ্পত্তি করো সেটা আমাকে জানিও। দরজার দিকে এগোলো সে। হেনরি মনে করেছিল লোকটা চলেই যাচ্ছে। ওর চোখ জনিকে অনুসরণ করছে। হঠাৎ কি ভেবে বিলের দিকে ফিরল সে। দেখল ওর ডাবল ব্যারেল শটগানটা থেকে কালচে আভা লালচে আভা বেরোলো। আঘাতটা হেনরির পেটের মাঝখানে লাগলো। পড়ে যাচ্ছে সে। পড়ার মধ্যেই পিস্তল বের করে পরপর 3টে গুলি করলো, কিন্তু ওগুলো লক্ষ্য করে ছোড়া গুলি নয়। অবশ্য তা হতেও পারে না। প্রথমটা ওয়াটসনের পিছনে একটা বোতল ভাঙল, দ্বিতীয়টা বারের কোনায় লাগলো, তৃতীয়টা ওর গলায় বিঁধে মেরুদণ্ডের কিছুটা উড়িয়ে নিয়ে গেল। জনির কপালে চিকন ঘাম দেখা দিয়েছে। ঠোঁট দুটো পরস্পরের
চাপে সাদা হয়ে গেছে। ওয়াটসন বারের পিছনে লম্বা হয়ে পড়েছে। সে যে মারা গেছে তাতে সন্দেহ নেই। কাঠের গুঁড়ো ছড়ানো মেঝেতে চিত হয়ে পড়ে আছে হেনরি, দেহটা রক্তে লাল। বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো জনি। লোকটা সাহসী বটে, কিন্তু চোখের সামনে দুটো লোককে মুহূর্তে মরতে দেখে ওর পেটটা গুলাচ্ছে। নিজের ঘোড়ার পিঠে চেপে টেইল ধরে রওনা হলো সে। হেনরি মরেনি, কিন্তু মারা যাচ্ছে। ধীরে অনেক ব্যথা সহ্য করে নিজেকে একটু একটু করে টেনে বারের পেছনে রাইফেলের র্যাকটা সামনে নিয়ে এলো হেনরি। ঝাঁকি দিয়ে শার্পস 50 রাইফেলটা তুলে নিল। জনিকে পরিষ্কার দেখা যাচ্ছে। 300 গজ দূরে ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে চলেছে। রাইফেলটা ওর দিকে তাক করলো হেনরি। কেমন যেন এলোমেলো লাগছে, ঠিক লক্ষ্য করতে পারছে না। লক্ষ্যটা দুলছে, নাচছে, তারপর স্থির হলো। ট্রিগার টিপল সে। বাফেলো গানটা ওর হাতে লাফিয়ে উঠল, কাঁধে প্রচণ্ড ধাক্কা দিল। 300 গজ দূরে জনে অনুভব করলো তার ঘোড়াটা আড়ষ্ট হলো, তারপর পড়ে গেল। লাফিয়ে নেমে ছুটে পাথরের আড়ালে আশ্রয় নিল হিউবার্ট। সেলুনের ভিতর রাইফেলটা ওর হাত থেকে খসে পড়ে গেল, আর অনুভব করার শক্তি আর নেই। মেঝের উপর লুটিয়ে পড়ল সে। রকিং কেতে ঘোড়ায় জিন চাপাচ্ছে রনি। অপেক্ষা করছে লিসা। চেহারা দেখে মনে হচ্ছে সারা রাত মেয়েটা ঘুমায়নি। হঠাৎ সে প্রশ্ন করল, রনি, এখন কি ঘটবে? গম্ভীরভাবেই ওর দিকে তাকালো ড্যাশার। আমি ঠিক বলতে পারছি না লিসা, তবে মনে হচ্ছে যুদ্ধ আসন্ন। হিউবার্টরা এখন আর থামবে না। কিটকে ওদের হাতে তুলে দিলেও হয়তো ওরা থামবে না। ঠিকই বলেছ। রক্ত ক্ষয় ছাড়া এখন আর কোনো উপায় নেই। হঠাৎ এগিয়ে এসে ওর হাত চেপে ধরল লিসা। তুমি তুমি কেন জেরি সমার্সকে কাজে নিচ্ছ না? সে আগেই বিপক্ষ দলে যোগ দিয়েছে। বিশ্বাস করি না। বিশ্বাস করো আর না করো, কথাটা সত্যি। সে জনের পক্ষ নিয়ে কাজ করেছে। আমাদের বলার কিছুই নেই। সে সে কি সত্যি ওদের দলে যোগ দিয়েছে? হ্যাঁ, কথাটা তোমার কাছে অবিশ্বাস্য ঠেকলেও সত্যি। ওর ঠোঁটজোড়া শক্ত হলো, ভিতরটা একেবারে খালিবদ্ধ হচ্ছে। তবু সে মনে মনে জানতো হয়তো এমনই ঘটবে। আগে কখনো স্বীকার করেনি। নাচের সঙ্গী হিসেবে সে সবার থেকে ভালো, এটা স্বীকার না করে উপায় নেই। রনি, বলল লিসা। ওর গলার স্বরটা সিরিয়াস। জেরি সমার্স যদি হিউবার্টদের সাথে যোগ দিয়ে থাকে, তবে সে আর আমার বন্ধু নয়। আমি আমি এখন বুঝতে পারছি লোকটা লোকটা যে বিশ্বাসযোগ্য নয়, এটা আমি আগে থেকেই জানতাম। নীরবে একটা সিগারেট রোল করছে রনি। অনেক সমস্যার সমাধানই সে পেয়েছে, কিন্তু প্রমাণ নেই। নিশ্চিতভাবেই সে জানে জেমস হার্টকে কে মেরেছে। সে জানে ডাকাতিগুলো কে করাচ্ছে। ওরা দুজনেই ঠান্ডা মাথার মানুষ। ওদের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। জেরিকে লিসা ভালো করে চেনে। হয়তো লোকটা এমন কিছু মন্তব্য করেছে যেটা জানতে পারলে অনেক সুবিধা হতো। কিছুক্ষণ ইতস্তত করে লিসা বলল, এই এলাকাটা সে ভালো করে চেনে, খুব ভালো। আমি যখন ওকে প্রথম দেখি তখনই সে চিনত। অথচ মাত্র শহরে এসেছে সে। ডাকি একবার বলেছিল জেরি প্রভাবশালী লোক ছিল। ও যখন কথা বলতো সবাই সন্তুষ্ট থাকতো। কনপ্যাসের লোক, এমনকি শহরের গণ্যমান্য লোকেরাও। আগের মন্তব্যে ফিরে গেল রনি। তোমার ধারণা সে এখানে আগেও এসেছে? লিসার চোখ অলসভাবে টেরি, কিড লেকার আর মিলিগানের উপর ঘুরে আসলো। ব্যাংক হাউসের আশেপাশেই ঘোরাফেরা করছে ওরা। শর্টি মাইক রিজের মাথায় শুয়ে দূরবীন দিয়ে রেঞ্জের উপর কড়া নজর রেখেছে। লিসা, বলল রনি। একজন বা বড়জোর দুজন এইসব ঘটনার পেছনে রয়েছে। আমার ধারণা অ্যাডাম ওদের একজন, হয়তো বিল ওয়াটসন আর একজন। কিন্তু আমার বিশ্বাস ওই লোকটা চুনোপুঁটি।
কন প্যাচটাকেই সবাই বড় করে দেখছে, কিন্তু আমার বিশ্বাস ওটা একটা ভাওতা। জেরি সমাজ হয়তো জানে এর মূলে কে আছে। তোমার যদি এমন কিছু মনে পড়ে সেটা আমাদের সাহায্য করতে পারে, তবে জানিও। জেরি কোনো কাজ করে না, অথচ ওর টাকার অভাব নেই। কিভাবে? আমি জানতে চাই কার সাথে ওর যোগাযোগ আছে। মুখ বাঁকালো সে। একটা লোক আছে, সে বলেছিল ওর নাম লারামি। মাঝে মধ্যে ওরা কথা বলতো, কিন্তু আড়ালে। লারামি? ওই মুহূর্তে রজার ঘোড়া ছুটিয়ে রনির কাছে এসে থামলো। ওরা আসছে, বলল সে। আরোহীরা 3H ছেড়ে এগিয়ে দক্ষিণ দিকে আর একটা দলের সাথে যোগ দিয়েছে। ওরা আমাদের লাইন কেবিন উইলো স্প্রিংসের দিকে যাচ্ছে। হেনরি কোথায়? রজারকে একটু উদ্বিগ্ন মনে হলো। কনপ্যাস থেকে একটা ধোয়ার সংকেত পেয়ে সে ওখানেই গেছে, কিন্তু সেটাও অনেকক্ষণ আগে। কনপ্যাসের থেকে কোনো সাড়া দেখা যাচ্ছে না, কিন্তু ওদের সাথে হ্যানকিন্সের রোন ঘোড়াটাকে আমি চিনতে পেরেছি। ঠিক আছে রজার, তুমি এখানে বেনকেসি আর চায়নার সাথে থাকো। আমরা 3H আর কনপ্যাস হয়ে আসছি। ওদিকে কিছু ঘটলে সেটা আমাদের জানা দরকার। এদিকে যদি আক্রমণ আসে, তবে রিজের উপর ধোয়ার সংকেত দিও, আমরা দেখতে পাবো। বেসিন ধরে এগোলো রনি। ওর সাথে আরও 4জন রাইডার। রেঞ্জ ওয়ার পছন্দ করে না রনি, কিন্তু এটা ওকে লড়ে জিততেই হবে। আসলে বহু দক্ষিণে কনপ্যাসের বিরুদ্ধে একটা বিরাট আঘাত আগেই হানা হয়েছে। হেনরি মরেছে, কিন্তু ওর মৃত্যু ব্যথা যায়নি। নিজের সাথে ওয়াটসনকেও সে নিয়ে গেছে। শেষ শক্তি দিয়ে রাইফেলটা কাঁধে তুলে গুলি করেছিল সে, কাউকে মারার জন্যে নয়, কেবল একটা ওয়ার্নিং শট। কিন্তু সেটাই 3Hকে ঠেকালো। জনি হিউবার্ট ওদের বস। সিলভারও ওকে কখনো রাখতে সাহস পায়নি। জনি ওদের লিডার, কিন্তু সে ওখানে উপস্থিত নেই। দ্রুত আক্রমণকারী দলটা ওর আদেশের অপেক্ষায় রয়েছে, কিন্তু সে কনপ্যাস থেকে ফেরেনি। হেনরির গুলিতে সে আহত হয়নি, তবে ওর ঘোড়াটা মারা পড়েছে। হেনরি যে বাফেলো গানটার পাশে মরে পড়ে আছে, এটা সে বুঝতে পারেনি। জনি সাবধানী লোক। নিজের ঘোড়াটা মারা পড়ার 3 ঘন্টা পরে সে হেনরির ঘোড়াটা নিয়েই ফেরার সিদ্ধান্ত নিল, কিন্তু বিগত রাসলারের ম্যাস্টাংটা বুনো। জনিকে ঘুরিয়ে জনিকে গুড়ি মেরে ওর দিকে এগোতে দেখে ভয় পেয়ে সে পালিয়ে গেল। ওকে ধরার জন্যে ওর পেছনে ছুটল জনি। সতর্কতার সাথে তৈরি করা আক্রমণের প্ল্যানটা ওর অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত দুপুরের পর লাইন কেবিনের লোক দুজনকে মারার উদ্দেশ্যে ওরা রওনা হলো, কিন্তু ওরা যে ভোরবেলাতে রাঞ্চে ফিরে গেছে এটা ওদের জানা ছিল না। সিলভারের নেতৃত্বে ওরা রাইড করছে এখন। একটা সরু ড্র ধরে রনির পিছু পিছু মরুভূমিতে বেরিয়ে এলো ওরা। কিছু ট্র্যাক দেখতে পেয়ে লাগাম টেনে ঘোড়া থামালো ড্যাশার। 2জন লোক কিছু ঘোড়াকে লিড করে উত্তর দিকে নিয়ে গেছে। এর মানে কি হতে পারে? ঘোড়াগুলোকে লিড করে নেওয়া হয়েছে এ বিষয়ে তুমি কি নিশ্চিত? প্রশ্ন করল হ্যারি। সম্ভবত ওরা উইলো স্প্রিংসের দিকে গেছে। 2জন আরোহী এই ঘোড়াগুলোকে হাঁটিয়ে নিয়ে গেছে। অনেক দিনের অভিজ্ঞতা থেকে, বলল রনি। ওরা পূব দিকে এগোলো, আবার থামলো সে। আরেকটা দল, একটা রাইডার। ওর চোখের পাতা পড়ল, কপালের ঘাম বেয়ে চোখে পড়েছে। হ্যাটটা ঠেলে একটু পিছনে সরিয়ে তীক্ষ্ণ চোখে রেঞ্জটা পুরো খুঁটিয়ে দেখল। নীল হৃদটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা মরীচিকা হতে পারে, কিন্তু ট্রাকগুলো তা নয়। ডলারের সাথে ডলার বাজি রেখে বলতে পারি ওরা ফ্রেশ ঘোড়া নিয়ে গেছে। ওরা আমাদের শেষ করে দূরে কোথাও যেতে যাচ্ছে। মনে হচ্ছে এই হিউবার্টের
এটা হিউবার্টের প্ল্যান, মন্তব্য করল টেরি। রনি ড্যাশার পূব দিকে ফিরল। 3H মরুভূমির মধ্যে। করালের গেট খুলে সবগুলো ঘোড়াকে তাড়িয়ে নিল সে। টেরি, তুমি খেয়াল রেখো, কেউ আসলে আমাদের সাবধান করবে। টেরি তীক্ষ্ণ চোখে চারপাশে খেয়াল রেখেছে। ওর চোখ এড়িয়ে কারো আসার উপায় নেই। হ্যারি আর শর্টি মাইক, তোমরা আমার সাথে এসো। আমরা ওদের সব খাবার এমন জায়গায় লুকিয়ে রাখবো যে ওরা কেউ তা খুঁজে পাবে না। গোলাগুলিও। আমরা এদের এমন অসহায় অবস্থায় ফেলবো যে ওরা বুঝতেই পারবে না আঘাতটা কে হেনেছে। খিলখিল করে হাসতে হাসতে হ্যারি আর শর্টি ওদের খাবার রাখার তাক আর স্টোররুম রেড করলো। টিনের খাবার সহ সব খাবার আর কার্তুজ ওরা পাহাড়ের একটা গর্তে লুকিয়ে রাখলো। তারপর ঘোড়ার পিঠে উঠে আবার উত্তর দিকে রওনা হলো ওরা। এক খসড়া প্ল্যান করে ফেলেছে রনি। ঘোড়াগুলোকে উত্তরে নিয়ে যাওয়া হয়েছে, সম্ভবত ম্যান্ডালি স্প্রিংসের দিকে। দিন শেষ হয়ে আসছে, বাতাসে এখন আর তাপ নেই, ঠান্ডা পড়তে শুরু করেছে। উঁচু জায়গায় বাতাসটা পাতলা, আকাশে মেঘ নেই। খুব দ্রুত ঠান্ডা হয়ে আসতে পারে। রাইড করতে করতে চিন্তা করছে রনি, ঘোড়াগুলোকে তাড়িয়ে দেয়ায় 3H'ের লোকজনকে এখন পায়ে হেঁটেই চলতে হবে। একটা দুটো ঘোড়া যদি ওরা ধরতেও পারে, কঠিন রাইডিংয়ের জন্যে ওরা উপযুক্ত থাকবে না। জনি হিউবার্ট যে কি প্ল্যান করেছে তার একটা আঁচ করতে পারছে রনি। বিকেলের আগেই ঘোড়ার আরও দুটো দল দেখতে পেয়ে ওদের পাহাড়ের দিকে তাড়িয়ে দিল। ধোয়া, হঠাৎ বলে উঠল রজার। ওটা কি আমাদের রাঞ্চের দিক থেকে উঠছে? তীক্ষ্ণ নজরে কিছুক্ষণ চেয়ে দেখে রনি বলল, মনে হচ্ছে ওরা আমাদের লাইন ক্যাবিনেটটা জ্বালিয়ে দিয়েছে। ইস, গেল, বলল কিড। আবার নতুন শার্টটা ওখানে ছিল। বাজে কথা, হ্যারি বলল। তোমার বাড়তি শার্ট কোনোদিনই ছিল না। কি? প্রতিবাদ জানালো কিড। নিশ্চয় ছিল, তুমি কি জানবে? তুমি তো জীবনে কোনোদিন বুটের সাথে মোজাই পরনি। ওটাই বুট পরার সব থেকে ভালো উপায়, উৎফুল্ল স্বরে বলল হ্যারি। অনেক ঠান্ডা। হ্যাঁ, তোমার মতো কর্নওয়ালা মানুষের জন্যে তাই। ওদের কথা শুনে সশব্দে হাসল রনি। এটা ওকে পুরানো বার 20 কথা মনে করিয়ে দিচ্ছে। রেড, কনরস, জনি, নেলসন আর বাকি সবাই। দিন প্রায় শেষ হয়ে এসেছে। বাতাসটাতে এখন আর তাপ নেই। ঠান্ডা। উঁচু এলাকায় বাতাসও পাতলা। দিনের শেষে খুব দ্রুত ঠান্ডা হয়ে আসছে। আকাশে মেঘও নেই। রাইড করতে করতে রনি ভাবছে, ঘোড়াগুলোকে তাড়িয়ে দেয়ায় একটা দ্রুত ঘোড়া ধরতে পারলেও বেশিরভাগ লোককেই এখন পায়ে হেঁটে ফিরতে হবে। বিশ্রাম পেলে ওদের ঘোড়াগুলো একটু তাজা হবে বটে, কিন্তু কঠিন রাইডিং করতে পারবে না। ওরা জানে না রনি কি প্ল্যান করেছে। জনি কি করতে চাইছে সে সম্পর্কে রনির একটা আন্দাজ আছে। রনি যে বার 20 দুজন রাইডারকে আসতে বলেছে এটা ওরা জানে না। ওদের দ্রুত শেষ করে ফেলতে চায় জনি। এক এক করে 2-3 জন করে ওদের শেষ করে ফেলবে। দিনটা প্রায় কেটে গেছে, বাতাসে আর তাপ নেই, ঠান্ডা হয়ে আসছে। মরুভূমি এলাকায় এত উঁচুতে খুব দ্রুত সব ঠান্ডা হয়ে যায়। সব দিক চিন্তা করে রনি মোটামুটি আঁচ করতে পারছে জনির মতলবটা কি, কিন্তু সে জানে না সব কর্মচারীকে সে ফিরে আসার নির্দেশ দিয়েছে। লাইন কেবিনে কেউ নেই, স্পষ্টতই কিছু গলদ হয়েছে। ওর আজ যদি ঠিক হয় তবে ওরা উইলো টিংস থেকে হয় উত্তরে
মান্ডালে কিংবা দক্ষিণে পোকার গ্যাপে গেছে। ওরা যদি মান্ডালেতে যায় ওখানে ওরা কোনো তাজা ঘোড়া পাবে না। র্যাবিট হলেও কোনো ঘোড়া নেই। ঠিক আজ করতে পেরেছে কি না তা রনি নিজেও জানে না। এটাও সে জানে না ওদের প্ল্যান মতো হেনরির সাথে ওর গ্যাপে যাওয়ার কথা। এটাই যে জনি হিউবার্টের প্ল্যান। এটা সে তার রাইডারদের সাথে আগেই আলাপ করেছে। জনি পুনরায় দেখা না দিলে যে বিপর্যয় ঘটতে পারে এটা সে নিজেই জানে না। 3H রাইডাররা বিকেলের দিকে ক্লান্ত ঘোড়ার পিঠে পোকার গ্যাপে পৌঁছলো। ঘোড়াগুলোকে একটা কানা ক্যানিয়নে রেখে আগুন জ্বেলে সাপার তৈরি করলো। পাহাড়ের মাথা থেকে হ্যানকিন্স রনি ড্যাশারের অপেক্ষায় টেইলের উপর নজর রেখেছে। পোকার গ্যাপের দিকে রনির দেখা দেয়ার সময় হয়ে এসেছে। একজন একাকী রাইডারকে আসতে দেখল হ্যানকিন্স। লোকটাকে চিনতে পারল না সে। কখনো কারণ এখনো অনেক দূরে রয়েছে সে। ওর পৌঁছতে রাত হয়ে যাবে। তাই পাহাড় থেকে নেমে সিলভার হিউবার্ট আর জেরি সমার্সকে সে কথাটাও জানালো। আজ করছে ওই লোকটা হয়তো ড্যাশার হতে পারে। মনে হয় লোকটা ঝর্ণার ধারে ক্যাম্প করবে, মন্তব্য করলো সিলভার। এই অন্ধকারে সে এদিকে আসবে না, এলে মারা পড়বে। ওর সাথে হেনরির থাকার কথা ছিল না, প্রতিবাদ করলো টয়। হয়তো এখন কিছু ঘটেছে যাতে প্ল্যানটা বদলেছে। কিন্তু যাই হোক সে আসছে, এটা বড় কথা। চুপচাপ থাকো, ওকে ক্যাম্প করার সুযোগ দাও। ঝর্ণাটা এখান থেকে কত দূরে? আধ মাইল মতো হবে বোল্টি বলল। এর বেশি হবে না। ওইলোতে যাদের থাকার কথা ছিল তাদের কি হলো জানতে চাইলো ডাকি। আমরা দেরিতে রওনা হয়েছি, মনে হচ্ছে ড্যাশারের কোনো বিশেষ মতলব আছে। পেছনে হেলান দিয়ে একটা সিগারেট ধরালো জেরি। চুপ করো ডাকি, তুমি বেশি চিন্তা করো। আমরা সবাই এখানে আছি না? একা ও কি করতে পারবে? জনি এখানে নেই, বলল বলডি। এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। ও এতক্ষণে সে হয়তো বাড়িতে, বলল সিলভার। সে জানবে আমরা টেইলে আছি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। জনি হিউবার্ট তখন কনপ্যাসে আগুন জ্বালাতে ব্যস্ত। গরমে ক্লান্ত আর ধুলোময় অবস্থায় ফোসকা পায়ে সে পাহাড় থেকে ঝর্ণা প্যাচে নেমেছে। পাহাড় থেকে কনপ্যাসে ফিরেছে। ঘোড়াটাকে ধরতে পারেনি। সেলুনে দুজন মরে পড়ে আছে। ওদের এড়িয়ে তাড়াতাড়ি নিজের জন্যে কিছু খাবার তৈরির দিকে মন দিল সে। এর মধ্যে ফিনলে হায়ার্টও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে পৌঁছলো পোকার গ্যাপে। জনি যা বুঝেছে সেও সেই একই সিদ্ধান্তে পৌঁছেছে। ওই দিনই সে শুনেছে স্টার সিটির কাছে নাকি জেরি সমার্স একটা মাইনে অনেক সোনা পেয়েছে। চোরাই সোনা পাচার করতে হলে আরেকটা সোনার খনি আবিষ্কার করার চেয়ে ভালো উপায় আর নেই। সোনা গলিয়ে নতুন বার তৈরি করলে সেটা চেনার কোনো উপায় থাকবে না। এই উপায়ে সহজেই নতুন খনির সোনা বলে সোনা পাচার করা যাবে। খনির কথাটা বিল ওয়াটসনই বেশি প্রচার করেছে।
সে বুঝেছে সারাদিন আলস্য করে শহর ক্যান্টিনে হিউবার্ট বুঝেছে সারাদিন আলস্য করে শহরে কাটিয়ে এখন হিউবার্টের সাথে যোগ দিয়ে শোনা খুঁজে পাওয়ার সময় সে পায়নি। ওর জানা মতে জেরি স্টার সিটির ধারে কাছেও কখনো যায়নি। রনির মতো সেও বুঝেছে এটা সোনা পাচার করবারই একটা ফন্দি। সোনা সোনার বার এত সহজে সরানো অসম্ভব। শহরে গুজবটা প্রধানত অ্যাডামই ছড়িয়েছে। আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় অ্যাডাম আর জেরি সমার্সের সাথে কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু ওদের মধ্যে যে জোরালো একটা গোপন আঁতাত রয়েছে এ বিষয়ে হার্ট হার্ট নিশ্চিত। এবং থ্রি এইস আউটফিটটা ওদের হাতের পুতুল। জনি হিউবার্ট একজন ভীষণ বদরাগী মানুষ। ভাবে মনে হয় জেরি সমার্সের তোয়াক্কা সে করে না, কিন্তু সে বুঝতে পারছে না সহজ হাসি আর সুদর্শন চেহারার আড়ালে অত্যন্ত চতুর একটা মগজ কাজ করছে। কর্ন প্যাসের ফাইটের পর রাতে জেরি শহরে এসেছিল, আর অল্প সময়ের জন্যে সে পিছনের গলির দরজা দিয়ে অ্যাডামের অফিসে ঢুকেছিল। ওই দরজাটার উপর নজর রেখেছিল হার্ট। মুহূর্তে সে বুঝে নিল অ্যাডাম একজন পলিটিশিয়ান এবং প্রথম প্রথম শ্রেণীর একজন জোচ্চোর। সমাজ সাহস ছেড়ে রওনা হলে হার্ট ওকে অনুসরণ করেছিল টেইলটা পোকার গ্যাপের। অন্ধকার এলাকাটা শত্রুর আভাসে যেন জীবন্ত। জনি হিউবার্ট কর্ন প্যাচের রান্নাঘরে খাবার খাচ্ছে। একই সময়ে পোকার গ্যাপ ঝর্ণার ধারে ক্যাম্প করলো হার্ট। ওকে দেখেই থ্রি এইসের লোকজন ওকে ড্যাশার মনে করেছিল। রনি 4 জন রাইডার সহ উত্তর পশ্চিম দিক থেকে এগোচ্ছে। থ্রি এইসের লোকজন যখন অপেক্ষা করছে জেরি সমার্স ডাকিকে বিড় করে কিছু বলে ঘোড়া নিয়ে দক্ষিণ পশ্চিমে এগোলো। জেরি সমার্সের পশুর মতোই আবহাওয়ার হঠাৎ পরিবর্তন টের পাওয়ার শক্তি আছে। পারিপার্শ্বিক মানুষের মনোভাবও তাই জানতে পারবে। সে বুঝতে পারছে রনি মারা গেলেও এই এলাকাটা অনেক দিন বিপজ্জনক থাকবে। ডাকিকে সে পছন্দ করে ওর সাহসিকতার জন্যে। নিজে সে কোনো নীতি বা বিবেকহীন মানুষ। একটা জিনিসই এখন চায় সে। প্রথমে সে রকিংকে ও চেয়েছিল, কিন্তু এখন সে সোনা ছাড়া আর কিছুই চায় না, এবং সবটা সে একাই নিতে চায়। এটাই স্বাভাবিক যে রনির চেয়ে অ্যাডামকে সামলানো ওর পক্ষে কঠিন হবে, এটা সে বুঝতে পারছে। এবার থেমে সে পিছন দিকে চাইল। ওকে কেউ অনুসরণ করছে না। হিউবার্টরা রনিকে শেষ করতে চাইছে, হয়তো পারবে, কিন্তু ওর কাছ থেকে বিশেষ কোনো দাম নেই। সোনা পাচার করার প্ল্যান ওকে আপাতত বাদ দিতে হবে। ওকে এখন হাইড আউটে গিয়ে দামি যা কিছু আছে তা নিয়ে আসতে হবে। তারপর স্টার সিটিতে গিয়ে সোনা উদ্ধার করতে হবে। কি যে করবে এটা এখনো স্থির করে উঠতে পারছে না সে। আবার নিজের পথ ধরল সে। হিউবার্ট যে রনিকে শেষ করে ফেলতে চাচ্ছে এতে আসল এতে আসলে তার কিছু আসে যায় না। এই যুদ্ধে যদি হিউবার্টরা জেতে তবে হয়তো সে ফিরে আসতে পারে, কিন্তু সে কোনো রকম অযৌক্তিক হত্যায় অংশ নিতে পারে না, বিশেষ করে পানির বিশেষ করে রনির মতো লোকের। কারণ এতে বার 20-র সব লোক ওর উপর ঝাঁপিয়ে পড়ে বার 20-র
লোকজন সম্পর্কে সে যা শুনেছে তাতে ও তাতে ওর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। কঠিন লোক ওরা। তীরে থেকে তাজা ঘোড়া ধার নিয়ে রনি ডাসার তার লোকজনকে নিয়ে এগিয়ে চলল। উপরে এক ফালি আকাশে কিছু তারা দেখা যাচ্ছে, কিন্তু ওদের সামনে আর পেছনে সবে অন্ধকার। ঘোড়ার খুরের শব্দ, জিনের চামড়া ককানো, আর মাঝে মাঝে ঘোড়ার নাক ডাকা ছাড়া আর কোনো শব্দ নেই। রেঞ্জ যুদ্ধে অভিজ্ঞ রনি এত বোকা নয় যে সরাসরি পোকার গ্যাপে ঢুকবে। ঘুরে রকি ক্যানিয়ন পার হয়ে সে গ্যাপে ঢোকার প্ল্যান নিয়েছে। এদিক দিয়ে এলে কেউ ওদের অবস্থান টেরই পাবে না। গ্যাপের কোনো প্রহরী ওদিকে খেয়াল করবে না। ঘণ্টাখানেক পরে সে তার নিজস্ব ক্যাম্প করল। টেরি এগিয়ে গিয়ে এলাকাটা ঘুরে দেখে এলো। ফিরে সে রিপোর্ট করলো কাছাকাছি আরও দুটো ক্যাম্প রয়েছে। আমরা উপর থেকে ওসব আমরা উপর থেকে ওদের দিকে নজর রাখতে পারি। একটা ক্যাম্প গ্যাপ স্প্রিংসের পাশে, কিন্তু ওই লোকটা আরও একটা আগুন জ্বেলেছে ওর থেকে প্রায় 30 ফুট দূরে। রনি নিজেই ওটা চেক করে দেখতে গেল। টেরি যা রিপোর্ট করেছে ঠিক তাই। লোকটা খাবার তৈরির জন্য কিছুটা দূরে আরও একটা ছোট আগুন জ্বেলেছে। প্রথমটা বড়, কিন্তু ক্যাম্পফায়ারের আগুনে সে নিজেকে দেখা দিতে চায় না। একই সময়ে সে বড় আগুনটার উপরও নজর রাখতে পারবে। ওহ, অবাক কাণ্ড, বলল জেরি। সাবধান লোক। কিন্তু লোকটাকে অন্য ক্যাম্পটা একটু পরীক্ষা করে দেখা দরকার।